আদাব স্যার। আমি স্যার লাস্ট ক্লাসটা করিনি স্যার, সরি। ও আচ্ছা, এখন তো পার্টিসিপেন্ট মাত্র 16 জন তোমরা আর কি, আমি 117 জন। কার মনে আছে? আমি মনে হয় শেষ করছিলাম লো রুম, আমার যেটুকু মনে আছে। অনেকদিন পরে ক্লাস তো, 21 দিন হয়েছে প্রায়। স্যার ইউনিক্লিন B12টা পড়ানোর কথা আজকে। জি 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 স্যার ইউনিক্লিন B12 যেটা স্যার রাইটার। আচ্ছা 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 এর আগে পড়াইছিলাম, জি ঠিক আছে। পড়ানো হয়েছে আর কি স্যার। শুধুমাত্র বেল ওপেনার মেশিনটা পড়াইছিলাম না? হ্যাঁ হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার আপনাকে একটা মেল করছি না, পাইছিলেন স্যার? হ্যাঁ 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 কয়েকদিন মেল আগে। পাইছি, হ্যাঁ মেল পাইছি। না জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের গত ক্লাসে আমি মনে হয় তাহলে ইউনিক্লিন পর্যন্ত জানি, ইউনিফ্লক মধ্যে পড়েছিলাম, তাহলে আজকের ক্লাসে বাকিগুলো পড়ানো হবে। আচ্ছা, পরীক্ষা মাঝে মাঝে কনভেনশনাল বেল ওপেনার আসে, এইটা আমরা এদিকে পড়াবো না, ল্যাবে আছে তো, ল্যাব যখন করাই তখন এটা হয়ে যাবে আর কি। এরপরে আরেকটা মেশিন আছে ল্যাবের মধ্যেই, এটাও আছে স্টেপ ক্লিনার মেশিন, এটাও মাঝে মাঝে পরীক্ষা শর্ট নোটে আসে। এটা আমরা ল্যাবে পড়াবো, হ্যাঁ ল্যাব যখন করাবো হয়ে যাবে এটা আর কি, আলাদাভাবে পড়ানোর কিছু না, এটা সিম্পল। এই মেশিনটা আমাদের ল্যাবে আছে, আমরা ল্যাবে এটা দেখবো। এগুলো কি শর্ট নোট হিসেবে পড়লেই হবে? হ্যাঁ শর্ট নোট হিসেবে পড়লে হবে। আসলে তো মেশিনে যেটা আসবে তোমার ওয়ার্কিং প্রিন্সিপালটা বর্ণনা আসবে বা স্টেপ ক্লিনার ডেসক্রিপশন যাবে, তখন তোমার কি করতে হবে, একটু ফ্রি হ্যান্ডে বা মোটামুটি যে ছবিগুলো আঁকা যায় একটু ছবিগুলো আঁকতে হবে, মেইন পার্টসগুলো স্কেচ করবা, আর হলো একটু নিজের ভাষা একটু ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখবা, তাইলে হবে। এগুলো আমরা ল্যাবে করাবো, অন্য বছর তো ল্যাব আগে হয়ে যায়, যার কারণে কিছু মানে বলার প্রয়োজন হয়নি, কিন্তু ল্যাব হয় নাই তো এই জন্য এত আমাদের একটু সমস্যা হইতেছে আর কি। তাহলে এই মেশিনগুলো আমরা রিপিট করতেছি না, ল্যাবে এগুলো পড়া হয়ে যাবে মোটামুটি, দেখবো যে হয়ে গেছে, ল্যাবে এই মেশিনগুলো আমাদের আছে, দেখলেই হয়ে যাবে, ফিজিক্যালি দেখবো তখন আরো সহজ হবে। আচ্ছা, এরপরে মডার্ন যে প্রি ক্লিনার মেশিন, এর মধ্যে হলো ইউনিক্লিন B12, আমরা এই মেশিনটা পড়াবো। এই জায়গা মূল যে আমাদের কম্পোনেন্ট দেখো, এই জায়গায় একটা লার্জ ক্লিনিং ড্রাম থাকে উইথ স্পেশাল হুক বলছি আমরা, এই যে এই ড্রামের কথা বলছি, আরো বড় করে দেখাই। এটা হলো ইউনিক্লিন মেশিন। হ্যাঁ, ইউনিক্লিনে দেখো এক নম্বর ক্লিনিং সিলিন্ডার যেটা বলতেছি আমরা, এইটার বলতেছি আমরা ক্লিনিং সিলিন্ডার, ক্লিনিং সিলিন্ডার। 2 নম্বর যেটা বলতেছি আমরা ক্লিনিং গ্রিড, তোমরা আগে আমরা ক্লাসে পড়ছি হোয়াট ইজ গ্রিড। গ্রিডগুলো নরমালি আমাদের ক্লিনিং ওনারের নিচে থাকে। এই যে দুই যেটা দেখাইছে দেখো, একটু শেডো টাইপের দেখাইছে, নিচে যেটা হালকা করে দেখানো হয়েছে, আমাদের গ্রিড বারগুলো দেখা হয়েছে। নরমালি ট্রায়াঙ্গুলার গ্রিড বার থাকে এই জায়গায়, ট্রায়াঙ্গুলার গ্রিড বার। 3 যেটা হচ্ছে এয়ারলক সিলিন্ডার, 4 হচ্ছে ম্যাটেরিয়াল ফিড, তাহলে ম্যাটেরিয়ালটা এই যে 4 যে পজিশন 4 লেখা, এই পাশ থেকে ফিড হয়। এবং 6 হচ্ছে 5 হচ্ছে ম্যাটেরিয়াল আউটলেট, দেখো এই যে 5 ম্যাটেরিয়াল আউটলেট। এখন দেখো 4 আর 5 এই দুইটার মাঝখানে দেখো ম্যাটেরিয়ালটা যখন ফিড হইলো, ম্যাটেরিয়াল যখন ফিড হয় তাহলে ম্যাটেরিয়াল ফিড হইলো আর ম্যাটেরিয়াল আউট হইলো, এর মাঝখানে দেখো টোটালি 5 সাইকেলের মতো আমাদের বিটিং অ্যাকশনে আসে। এই কথাটা কি বোঝা গেল যে ম্যাটেরিয়াল 4 যেটা এটাতে ফিড, আমাদের ম্যাটেরিয়াল ফিড হইতেছে, আউটলেট হইতেছে আমাদের 5 এর দ্বারা। এই দুটার মাঝখানে ম্যাটেরিয়ালটা 5 সাইকেল আমাদের এই বিটিং রোলারে বিটিং হইতেছে।
এই যে যে সিলিন্ডারটা থাকে এটা একটু যদি আমরা ভিউটা দেখি, এটা সারফেসটা বাস্তবে কিরকম দেখতে, এটা একটু দেখা যাচ্ছে তোমাদেরকে। ইউনিক্লিন যে মেশিনটা এর সারফেসের মধ্যে এই ধরনের আমাদের এই যে ড্রাম উইথ ডাবল পিন, ড্রাম উইথ ডাবল পিন, এই ধরনের ডাবল পিন থাকে। স্ক্রিন শেয়ার হয়নি। শেয়ার হয় না? হুম, হুম। আচ্ছা দাঁড়াও। আচ্ছা বলছিলাম যে আমাদের ক্লিনিং যে সিলিন্ডারটা বড় একদম লার্জ ড্রামের, এর সারফেসটা দেখতে বাস্তবে কিরকম। হ্যাঁ দেখো এই যে একটা সারফেস দেখানো হয়েছে যে ডাবল পিন টাইপের। আমরা যেটা বিটা দেখছি আগে, স্পাইক দেখছি বিভিন্ন ধরনের থাকে, ধরো এগুলো দেখছো এরকম স্পাইক থাকে, এরকম ব্লেডেড ড্রাম থাকে, ব্লেড থাকে। ঠিক এটা ইউনিক্লিন মেশিনে নরমালি রিটার যে ইউনিক্লিন মেশিনটা আমাদের BA12, এটার মধ্যে এই ধরনের মানে একটা বিটা থাকে, যেটা সারফেসটা দেখতে এই টাইপের, এই যে ডাবল পিন আছে সারফেসের মধ্যে, এই টাইপের ডাবল পিন, যেটা মূল বিটিং কাজ করে। আসলে বিটারের সারফেসের যে কনফিগারেশন, এটা হলো মূল একটা জিনিস আমাদের ক্লিনিং মেশিনে, যে এটা কোন টাইপের বিটিং করবে, বিটিং রেটটা কিরকম হবে, ফাইবারটা কতটুকু ওপেনিং হবে, কতটুকু ক্লিনিং হবে, এটা মেইনলি ডিপেন্ড করে আমাদের যে ক্লিনিং সিলিন্ডার বলি আমরা, ক্লিনিং ড্রাম বলি, বিটার বলি, যাই বলি, এই ক্লিনিং রোলার বলি, এই যে কোন ধরনের সারফেসের মধ্যে কোন ধরনের আমাদের ধরো স্ট্রাইকার ব্যবহার করা হয়েছে, এটা কি এই টাইপের স্পাইক টাইপের, না ব্লেডের টাইপের, নাকি এরকম ডাবল পিন টাইপের, নাকি আরো কার্ডিং রোলার টাইপের, এই টাইপের হইতে পারে, বিভিন্ন ধরনের হইতে পারে। তা আমাদের এখন যে মেশিন আমরা পড়তেছি B12, এর সারফেসটা হলো এই টাইপের। বোঝা গেল কথা? তাহলে এখন আমরা যে ইউনিক্লিন মেশিনটা পড়াইতেছি রিটারের, ওর সারফেসটা হলো এই ধরনের ডাবল পিন টাইপের। তাহলে দেখো আমাদের ম্যাটেরিয়ালটা ইন এন্ড আউট, এই দুই মাঝখানে যাওয়ার সময় এই যে জায়গায় ইউরো কালার দেখানো হয়েছে, মোটামুটি 5 টাইমস বিটিং হবে, 5 বার বিটিং হবে। ধরো এই জায়গায় বিটিং হইলো, টাপটা সাইজ ছোট হইলো, তারপর আবার এই সাইকেলে নতুন করে আবার বিটিং হবে, নতুন সারফেস ক্রিয়েট হবে, ফাইবার ক্লিনিং হবে, ওপেনিং হবে, এবং থার্ড সাইকেল আবার একই রকম ফাইবার ওপেনিং হবে, ক্লিনিং হবে, ফোর্থ সাইকেলে একই রকম নতুন করে আরো ছোট হবে। তাহলে দেখো অন্যান্য আমি আগে যে একটা মেশিন দেখাইছিলাম, ধরো এর আগে যে মেশিনটা, এই জায়গায় 6টা বিটার ব্যবহার করা হয়েছে কনভেনশনাল সিস্টেমের মধ্যে, মানে 6 বার বিটিং করার জন্য ম্যাটেরিয়ালটা ওরা 6টা তোমার বিটার ব্যবহার করেছে, 1 2 3 4 5 6টা বিটার ব্যবহার করেছে। কিন্তু এই জায়গা দেখো জাস্ট একটাই তারা বিটার ব্যবহার করছে, তো কনফিগারেশন এরকম করছে যে একটা ড্রামের দ্বারাই 5 টাইমস বিটিং হইতেছে ম্যাটেরিয়ালটা, কাজ কিন্তু একই রকম হইতেছে। মডার্ন এই টেকনোলজিতে দেখা যাচ্ছে একটা রোলারই, কারণ আমাদের মেশিন স্পেস কম লাগলো, ম্যান পাওয়ার তোমার মেশিন স্পেস কম লাগলো, কন্ট্রোলিংটা বেটার হইলো, তারপরে ধরো পাওয়ার কনজাম্পশন আরো যে বিষয়গুলো আছে এগুলো বেটার হইলো। তো এই ধরনের মডার্ন সিস্টেমের মধ্যে এই ধরনের এই যে ইউনিক্লিন মেশিন এই ধরনের ব্যবহার করা হয়। পরীক্ষা এগুলো আসতে পারে মোটামুটি এই টাইপের, এটা একটু আলোচনা করলে হবে। এই জায়গাতে লেখা আছে যে ইট ফোর্স, এই যে লেখা আছে পাস ওভার উইথ 5 times, always presenting new surface area to it. That taps only pass over the grid 5 times. They also over specially arrange perforated sheet 5 times. এগুলো লেখা আছে। কিছু বোঝা গেল এই মেশিন সম্বন্ধে? জি স্যার। স্যার এয়ারলক সিলিন্ডারটা নিয়ে একটু বললে ভালো। আচ্ছা নিচে যে এয়ারলক সিলিন্ডার, হ্যাঁ এয়ারলক একটা সিলিন্ডার আছে আমাদের, ওই যে এদিকে আরেকটা ম্যাটেরিয়াল আছে যেটা দেখো একটা এয়ার সাকশন থ্রু দ্য শীট প্রোভাইডস ভেরি এফিশিয়েন্ট ডিডাস্টিং, একটা এয়ার সাকশন আছে যেটা মাঝখান দিয়ে দেখানো যেতেছে না, এটা মূল কোথায় জায়গায় আমরা আগে যেটা পড়ছিলাম ডিডাস্টিং, মেশিন ফাইবার ডিডাস্টিং করার সময় আমরা কিছু পারফোরেটেড টাইপের শীট ব্যবহার করি, অথবা ধরো পারফোর টাইপের সিলিন্ডার ব্যবহার করি, ছিদ্রযুক্ত আর কি, একদম রাউন্ড শেপের হোল থাকে। তো ওই জায়গায় যেটা হয় আমাদের এয়ারটা সাকশন করে, এই এয়ার সাকশনের মাধ্যমে কি হয়
যে ফাইবারের মাঝখান দিয়ে আমাদের এয়ারগুলো পাস হয়। তখন যখন এয়ার ফাইবার মাঝখান দিয়ে পাস হয় তো ওই যে আমাদের একটু স্মল সাইজের যে হোলগুলো থাকে মানে পারফোরেটগুলো থাকে এর মাঝখান দিয়ে তোমার হলো যে শুধুমাত্র ডাস্ট পার্টিকেল যেগুলা ডিডাস্টিং এর কাজ করে, মানে ডাস্ট পার্টিকেল গুলা চলে যায়, যে আমরা ডিডাস্টিং বলতেছি, কিন্তু ফাইবারটা কিন্তু ওই ছোট হোলের মাঝখানে যেতে পারে না। এটা হলো এক ধরনের একটা হলো এয়ার সাকশন থাকে। আরেকটা হলো যেটা যে ওয়েস্ট গুলা কালেক্ট করার জন্য আমাদের মেশিনে ফিড ওয়েস্ট কালেক্ট করার জন্য আমরা এটা ট্রান্সপোর্ট করার জন্য একটা এয়ারলক সিলিন্ডার ব্যবহার করা হয়। যে আগে যে ওয়েস্ট গুলো আমরা যেভাবে করতাম, এটা তোমার মেকানিজম দেখা গেলে খুব ভালো হইতো। আগে যেটা হইতো আমাদের কনভেনশনাল সিস্টেমে নিচে একটা ওয়েস্ট বক্স থাকতো, এই ওয়েস্ট বক্সটা আমরা কিছুক্ষণ পর পর ম্যানুয়ালি ক্লিন করতাম। আর এখন যে এয়ারলক সিলিন্ডার যে সিস্টেম, এই সিস্টেমে হইলো রিটার এক ধরনের সিস্টেম আর টুজুলার এক ধরনের সিস্টেম। দেখা গেছে যে কন্টিনিউয়াস সাকশন হয়, সাকশন অফ ওয়েস্ট বক্সটা ক্লিন হয়ে যায় এবং আমরা পাশে একটা আলাদা একটা রুম বানাই, যেটা আমাদের ফ্যাক্টরি ভাষায় আমরা বলি বা টেকনিক্যাল ভাষায় বলি এফডিপি বলি, ফাইবার ডিপোজিট প্লান্ট। মানে ওই জায়গায় বিভিন্ন মেশিন থেকে আমরা ওয়েস্ট গুলো নিয়ে জমা দিই। তো এই এয়ারলক সিলিন্ডারের কাজ হইলো যে ওই ওয়েস্ট গুলা আমাদের রিমুভাল করা এই পজিশন থেকে। যে মেশিনে যে ফিট ওয়েস্ট গুলো আমাদের এই জায়গায় হইতেছে, ওয়েস্ট গুলো কালেক্ট হইতেছে মেশিনের মধ্যে, ইনসাইড মেশিন গুলা, এগুলা আমাদের কালেক্ট করা এবং হলো যে পরবর্তী মানে যে জায়গায় আমরা এটা ডিসপোজাল করি, মানে জমা করি, ডিপোজিট করি, ওই জায়গায় পাসিং করা। তো এটা অনেক জায়গায় কন্টিনিউয়াস সিস্টেম হয়, সবসময় কন্টিনিউয়াসলি সাকশন হয়ে যেতে ওয়েস্ট গুলা একটা পাইপলাইনের মাধ্যমে ওই এফডিপি তে জমা হয়। অথবা এরকম সিস্টেম আছে আমাদের কিছু একটা টাইম আমরা ফিক্স করা থাকে, এরকম একটা নির্দিষ্ট ডিউরেশনের পর পর ওপেন হয়, ওয়েস্ট গুলো নিয়ে যায়, আবার ক্লোজ হয়ে যায়। তো এই ধরনের এয়ারলক সিলিন্ডার আমাদের ওয়েস্ট কালেক্ট করার জন্য নিচে ব্যবহার করা হয়। এটা দুটো কাজ করে, তাহলে ওয়েস্ট গুলো কালেক্টে সাহায্য করে। একটা হলো এয়ারলক প্রিভেন্টস দ্য গুড ফাইবার ফ্রম দ্য সাক থ্রু দ্য গেট বার। তাহলে এটা একটা কাজ করে যে যাতে ভালো ফাইবার আমাদের গেট বারের মাঝখান দিয়ে সাকশন না হয়ে যায়। এই দুইটা কাজ করে আমাদের এয়ারলক সিলিন্ডার। আচ্ছা, একটা মেশিন গুলো আমরা একটু আগাই। এরপর হলো মিক্সিং মেশিন, যেটা আমরা রিটার ইউনিমিক্স B70 এর সম্বন্ধে আলোচনা করব। মিক্সিং মেশিন এটা সম্বন্ধে একটু দ্রুত আলোচনা করে দিই। আচ্ছা, মিক্সিং মেশিনটা হলো, দেখো আমরা আগে কিছু কথা বলছিলাম, আমি তো এখনই পড়া ধরবো, এই দুইটা শেষ করে দুইটা সম্বন্ধে ধরবো তোমাদেরকে, কোশ্চেন থাকলে বলতে হবে। মিক্সিং মেশিন সম্বন্ধে কিছু কথা। আমাদের যে র মেটেরিয়াল আমরা ইউজ করি, ধরো আমাদের পড়াশোনা কিন্তু কটনের উপর কথা বলতেছি, বাস্তবে দেখা গেছে যে আমাদের র মেটেরিয়াল যেটা আমরা ইউজ করি এটার বেল টু বেল, মানে আমরা যদি কটন ভেলাকা নিয়ে আসি অথবা একই ভেলের মধ্যে ফাইবার টু ফাইবারের ভেরিয়েশন আছে। বেল টু বেলে ফাইবারের যে ফিজিক্যাল প্যারামিটার যেটা ধরো বা এই প্যারামিটারগুলোর মধ্যে ভেরিয়েশন থাকে। এখন আমাদের টার্গেট হইলো যে একটা হোমোজিনিয়াস মেটেরিয়াল ক্রিয়েট করা, যাতে আমাদের ইয়ানে কোয়ালিটিটা কনসিস্টেন্ট থাকে। কথাটা আবার বলতেছি, আমাদের টার্গেট হইলো ফাইবারগুলো নিজেদের মধ্যে ইন্টারমিক্স করে এমন একটা কন্ডিশন নিয়ে আসা যাতে একটা হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল হয়। মানে ফাইবারের সব জায়গায় সব পজিশন থেকে আমরা ফাইবার স্যাম্পল কালেকশন করি বিভিন্ন পজিশন ধরে মিক্সিং এর পরে। ধরো ফাইবারে মিক্সিং করলাম, অনেকগুলো ফাইবার একসাথে মিক্সিং করলাম, বিভিন্ন গ্রেডের ফাইবারগুলো হতে পারে। মিক্স করার পরে আমি এই টাইপের মিক্সিং করব যাতে মিক্সিং করার পরে আমি যে কোনো পজিশনে যদি ফাইবার নেই, তো ফাইবারের কোয়ালিটি প্যারামিটারটা একই রকম হবে। কেন এটা করতে হবে? যদি আমরা এই কাজটা না করি, এখন আমরা ইয়ার্ন প্রোডাকশন করব, তো ইয়ার্নের কোয়ালিটিটা কনসিস্টেন্ট হবে না। কেন? ধরো কোথাও শর্ট ফাইবার পার্সেন্টেজ খুব বেশি, তো ইয়ার্নের ওই পোর্শনে হ্যারিনেস খুব বেড়ে যাবে। আবার দেখা যাবে কোথাও ধরো ফাইবারের ম্যাচুরিটি লেভেলটা অনেক বেশি, ভালো ম্যাচুরিটি লেভেল, তখন ইয়ার্নের ওই পোর্শনে ডাই অ্যাবজর্বেন্সি খুব ভালো হবে। যদি এরকম হয় যে ভালো মিক্সিং হয় নাই, ফাইবারের কোথাও ভালো ম্যাচুরিটি লেভেল ভালো, কোথাও ম্যাচুরিটি লেভেল কম, কোথাও ইমেচুর ফাইবার, তখন আমরা যদি কোনো একটা ফেব্রিক প্রোডাকশন করি ওই ইয়ার্নের দ্বারা, ডাইং করে দেখা যাবে যে এক এক পজিশনে এক এক রকম ডাইং এর শেড আসে। জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম, যদি ম্যাচুরিটি লেভেলটা ভেরিয়েশন করে। কিন্তু আমরা যদি মিক্সিং কইরা যে ফাইবারের ম্যাচুরিটি লেভেলটা একই করে ফেললাম, মানে ইমিউড ফাইবার ধরো আরো হাফ মিউড ফাইবার সবগুলোই আমরা মিক্সিং করে একটা হোমোজিনিয়াস বানা ফেললাম, যে এর মধ্যে সবই আছে, তাহলে যখন আমরা ডাইং করব তখন একটা ইভেন শেড পাওয়া যাবে, একই রকম একটা শেড পাওয়া যাবে। ঠিক ডাইং এর ক্ষেত্রে এরকম ইয়ার্নের স্ট্রেংথের কথা যদি আমরা চিন্তা করি,
যদি আমরা একটা হোমোজেনিয়াস মেটেরিয়াল না পাই, তো দেখা যাবে ইয়ানের এক এক পোর্শনে এক এক রকম স্ট্রেংথ পাওয়া যাবে, কোথাও স্ট্রেংথ খুব বেশি, কোথাও স্ট্রেংথ কম। এই টাইপের নানা ধরনের ভেরিয়েবিলিটি আমরা ইয়ানের মধ্যে পাবো। এই জন্য আমরা যেটা করি, একটা মিক্সিং মেশিন ব্যবহার করি, যে মিক্সিং করার পরে আমার র মেটেরিয়ালের যে ভেরিয়েশনটা ছিল, র মেটেরিয়ালের মধ্যে ভেরিয়েশন থাকবেই, ন্যাচারাল যে ফাইবার এর মধ্যে অবশ্যই ভেরিয়েবল থাকবে। ভেরিয়েশন ছাড়া কখনোই এটা পসিবল না যে একই রকম হোমোজেনিয়াস ম্যাটেরিয়াল পাবো আমরা। হ্যাঁ, কিছু ভালো গ্রেডের আছে তাদের মধ্যে ভেরিয়েশন কম, গিজার পিমা, ঠিক আছে, তারপরেও আমাদের কালার গ্রেড বা বিভিন্ন জায়গায় ভেরিয়েশন আমরা পাই। তো এই জন্য আমরা মিক্সিং মেশিনটা ব্যবহার করি যে র মেটেরিয়ালের মধ্যে যাতে ভেরিয়েশনই থাকুক, নিজেদের মধ্যে ইন্টারমিক্স করে একটা হোমোজেনিয়াস ম্যাটেরিয়াল আউটপুট দেবে আমাদেরকে। তাহলে আমরা একটা হোমোজেনিয়াস ম্যাটেরিয়াল পাবো। এই হোমোজেনিয়াস ম্যাটেরিয়ালটা যখন প্রসেসিং হয়ে ইয়ান প্রোডাকশন হবে, তো ইয়ানটা কনসিস্টেন্ট হবে, মানে ইয়ানের সব জায়গায় ইয়ানের সব কোয়ালিটি প্যারামিটার একই রকম, ইয়ানের সব পোর্শন স্ট্রেংথ একরকম, সব জায়গায় হ্যারিনেস একরকম, যে কোনো ক্রস সেকশনে ম্যাচুরিটি লেভেল একরকম, এই টাইপের কালার রিফ্লেকশনটা একরকম হবে। এই টার্গেটে আমরা একটা ইউনিমিক্স মেশিন ব্যবহার করি। আচ্ছা, আমার এই কথাটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। একটু বলো দেখি। আমরা যখন এটা রিটার ইউনিমিক্স B70 নিয়ে বলবো স্যার? না না না, আমি যে মূল কথাটা বললাম, একটা জেনারিক কথা বললাম, আমি কথাটাই বলো, কেন মিক্সিং মেশিনটা আমরা ব্যবহার করি, আসলে এটা কেন প্রয়োজন? কারণ স্যার আমরা ইয়ার্নের যে কনসিস্টেন্ট আছে সেটা বজায় রাখার জন্য, মানে সব জায়গায় যাতে ইয়ার্নের স্ট্রেংথ সমান থাকে, তারপর ইয়ার্নের কোথাও যাতে ম্যাচুরিটি লেভেল কোথাও কম কোথাও বেশি যাতে না হয়, সব জায়গায় যাতে সেম থাকে। এই কারণে আমরা মিক্সিং করি। র ম্যাটেরিয়ালটা যদি আমাদের অন্য র ম্যাটেরিয়াল তো ওই আকারে থাকে না, ওইখানে বিভিন্ন ইয়ার্নের স্ট্রেংথ বিভিন্ন রকম হইতে পারে, কিন্তু যখন আমরা র ম্যাটেরিয়ালটাকে ইন্টারমিক্স করার মাধ্যমে দেখা যায় যে হোমোজেনাস বানানোর পর তখন ইয়ার্নের কনসিস্টেন্টটা বজায় থাকে। এর ফলে দেখা যাবে যে কোথাও ম্যাচুরিটি লেভেল বেশি বা কম নাই, সব জায়গায় ইউনিফর্ম আকারে আছে। এটাই আর কি, যাতে ইয়ার্নের কনসিস্টেন্টটা বজায় থাকে স্যার, ভেরিয়েশন যাতে না থাকে। ঠিক আছে, এই কথাটাই আমি ক্লিয়ারলি বললাম। এটা হলো একটা ভালো ফ্যাক্টরি এক্সপোর্ট কোয়ালিটি, এটা বৈশিষ্ট্য হলো এটাই যে তুমি যে কোনো ইয়ানের যে কোয়ালিটি প্যারামিটার যেগুলো আছে, ইয়ানের স্ট্রেংথ বলি আমরা, ইভেননেস বলি, তারপরে আরো কিছু প্যারামিটার আছে, হ্যাঁ, ধরো কালার শেড বলো, যে এটা একটা কনসিস্টেন্ট হবে, মানে সব জায়গায় প্রত্যেকটা ক্রস সেকশনে, মানে এভরি পোর্শনে একই রকম কোয়ালিটির প্যারামিটার হবে। ভেরিয়েবিলিটিটা খুবই মাইনর লেভেলের হবে, যেটা এরকম না যে একদম এক্সেপশনাল। আচ্ছা দেখো, এটা হলো আমাদের রিটার্ন ইউনিমিক্স মেশিন। রিটার্ন ইউনিমিক্সের মধ্যে আর টুজলার ইউনিমিক্সের মধ্যে মেকানিজমের ডিফারেন্স আছে, কিন্তু ফাংশনটা একই। আচ্ছা, আমরা কিন্তু এর আগে তোমাদেরকে পড়াইছিলাম, দেখাইছিলাম যে আমাদের যখন আমরা বেল ম্যানেজমেন্ট পড়াইছিলাম, এর আগে আমরা মিক্সিং পড়াইছিলাম, ব্লেন্ডিং পড়াইছিলাম, তখন দেখাইছি যে আমরা যদি একই কনসাইনমেন্টে একই দেশের ফাইবার নিয়ে আসি, তারপরেও ফাইবারের অরিজিন টু বেলের মধ্যে ভেরিয়েশন থাকে। ধরো আমি ইন্ডিয়ান কটন নিয়ে আসলাম, অথবা ধরো ওয়েস্ট আফ্রিকান কিছু চাঁদ বেলিন বা সিএস এর কটন নিলাম, 1000 বেল যদি আমি একসাথে আনি, দেখা যাবে এই 1000 বেলটা একটা লট নাম্বার হয়েছে, একই এলসি এগেইনস্ট হয়েছে, একই ফিল্ড হয়তো প্রোডাকশন হয়েছে, তারপরও দেখা যাবে বেল টু বেলের মধ্যে ভেরিয়েশন থাকে। এটা আমরা আগে দেখাইছি তোমাদেরকে। কারণ এটার এই বেল টু বেলের যে ভেরিয়েশন, এটা আমরা মিনিমাইজেশন করবো। আচ্ছা দেখো, এই মেশিনটা মূলত অনেকগুলো চেম্বার থাকে। এই জায়গায় 8টা চেম্বার দেখানো হয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টা চেম্বার দেখানো আছে। নর্মালি এটা ডিপেন্ড করে একটা ফ্যাক্টরি প্রোডাকশনের উপরে, মানে ব্লোরুমের ক্যাপাসিটি। যদি ব্লোরুমে বেশি প্রোডাকশন প্রয়োজন হয়, তখন চেম্বারটা বাড়াইতে হয়। 1 থেকে 14 পর্যন্ত হইতে পারে, 1 থেকে 14 না, মানে 6 থেকে 14 হয়, 6টার নিচে হয় না, 6 থেকে 14টা পর্যন্ত চেম্বার থাকতে পারে। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে এরকম থাকে 8টা 10টা 12টা এর মধ্যে থাকে দেখি আমি। চেম্বারের সংখ্যা 6 থেকে 14টা হইতে পারে। আচ্ছা, চেম্বারের সংখ্যা বাড়ানো মানে কি? চেম্বারের সংখ্যা বাড়ানো মিক্সিং ক্যাপাসিটি বাড়ানো, এমন মিক্সিং এর কোয়ালিটিও বাড়ে। চেম্বার যত বাড়বে, দেখো মিক্সিং কোয়ালিটিও তো বাড়বে। এটা কেমনে বাড়বে এটা বোঝা যাবে এখানে। দেখো, এই মেশিনে অটোমেটিক ভাবে কিন্তু ম্যাটেরিয়াল ফিড হয় এই পজিশন দিয়ে, অটোমেটিক ভাবে। কারণ এই জায়গার যে এই রিটার মেশিনের যে প্রিন্সিপাল, যে একসাথে সব চেম্বারে ম্যাটেরিয়াল ফিড হয়। 8টা চেম্বার, 1 2 3 4 5 6 7 8, 8টা চেম্বারই একই সাথে ম্যাটেরিয়াল ফিড হয়। টুজলার এই সিস্টেম না, টুজলার অন্য সিস্টেম। টুজলারে দেখা গেছে যে এক এক সময় ফিড হয়। আচ্ছা যাই হোক, দেখো তাহলে ম্যাটেরিয়াল একসাথে সব চেম্বারে ফিড হয়েছে, এই জন্য ম্যাটেরিয়ালের কালারটা একই রকম দেখাইছে, যে না একই ম্যাটেরিয়াল ফিড হয়েছে। দেখো এর আগে একই ম্যাটেরিয়াল ইউলো কালার দেখেছে, মানে এই ম্যাটেরিয়ালগুলো একসাথে সব চেম্বারে ফিড হয়েছে, এই ম্যাটেরিয়ালগুলো সবসাথে একসাথে চেম্বার ফিড হয়েছে। আচ্ছা দেখো, আমরা
আগে যেটা ফিট হয়েছে পরে যেটা ফিট হয়েছে দুইটার কালার ভেরিয়েশন দেখানো হয়েছে। কেন দেখানো হয়েছে? ওই কথাটাই যে আগের মেটেরিয়াল আর পরের মেটেরিয়াল মধ্যে কিছু ভেরিয়েশন আছে, এটা যে কোনো কিছু হইতে পারে। এখন দেখো এই যে আমাদের চেম্বারটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিফ্লেকশন করা হয়েছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ডিফ্লেকশন করা হয়েছে। এখন এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিফ্লেকশন করার কারণে কি হইলো দেখো, নাম্বার 1 যেটা, এটা আউটলেট যে পজিশন, মানে আমাদের ডেলিভারি যে পজিশন, যে এই যে আমাদের ইনক্লাইন্ড স্পাইক ল্যাটিস আছে একটা, এটা সাইক্লিক ঘুরে দেখো এই যে পজিশনে আসতে তার সবচেয়ে শর্টেস্ট পাথ মেনটেন করা, মানে শর্টেস্ট পাথে সবচেয়ে সহজে এই যে কোনো ম্যাটেরিয়াল এই পাথে আসতে পারবে। দেখো আবার ঠিক একই ম্যাটেরিয়াল যেটা একই সময় ফিট হয়েছে, যদি আমি 8 নম্বর চেম্বারের কথা চিন্তা করি, এই ম্যাটেরিয়ালটা ডেলিভারি পজিশনে আসতে অনেক সময় লাগতেছে, লংগেস্ট পাথ। তাহলে দেখো আমাদের এই যে এই পজিশনের ম্যাটেরিয়ালটা দেখো এই জায়গায় এখন শেষ প্রান্তে যদি আমরা আসি, দেখো শেষ প্রান্তে এসে কি হইতেছে, বিভিন্ন চেম্বারে বিভিন্ন কালার দেখছো, নিচে একটা কালার, এরপর একটা কালার, আরেকটা কালার, আরেকটা কালার, একটা কালার, বিভিন্ন পজিশনের ফাইবার এই পজিশন এখানে আছে। কেন? এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ডিফ্লেকশন করতেছি আমরা, তখন বিভিন্ন সব এই পজিশনে আসতে যে পাথটা হইতেছে, মানে ডিসটেন্সটা হইতেছে, এই ডিসটেন্সটা এই জায়গায় কম, এই জায়গায় আরেকটু বেশি, এই জায়গায় আরেকটু বেশি, আরেকটু বেশি, আরেকটু বেশি, এভাবে বাড়ছে। তাহলে দেখো এই যে আমরা এই পজিশন চিন্তা করি, দেখো বিভিন্ন পজিশনের ফাইবার, মানে বিভিন্ন বেল থেকে ফাইবার আসছে, বিভিন্ন বেলের ফাইবারগুলা আমাদের এই যে জায়গায় ওপেনিং রোলার আছে, এই ওপেনিং গুলোর মধ্যে নিজের মধ্যে আবার ইন্টারমিক্স হয়ে ফাইনাল ডেলিভারি হয়ে গেছে। এখন নিজের মধ্যে যখন ইন্টারমিক্স হইতেছে, মানে বিভিন্ন পজিশনের ফাইবার, তখন আমরা একটা হোমোজেনিয়াস ম্যাটেরিয়াল পেয়েছি। আউট ইনের সময় কিন্তু বিভিন্ন রকম হয়েছে, ইনের সময় বিভিন্ন রকম হয়েছে, আউটের সময় দেখুন নিজের মধ্যে হোমোজেনিয়াস মিক্সিং করে নিজের মধ্যে একটা হোমোজেনিয়াস ম্যাটেরিয়াল করে আমাদের আউটপুট হিসেবে দেওয়া হয়েছে। এই কাজ দিয়ে আমাদের ইউনিমিক্স করে, একদম সিম্পল কাজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট কাজ। কোনোভাবে যদি এটা ভালো না হয় তাহলে আমাদের ইয়ানের মধ্যে একটা আনইভেন শেড হবে, আমরা ইয়ানের কোয়ালিটিটা কনসিস্টেন্ট পাবো না। কেন? ম্যাটেরিয়ালের মধ্যে যদি ভেরিয়েশন থাকে তো ইয়ানের মধ্যে ভেরিয়েশন থাকবে, আর ইয়ানে যদি ভেরিয়েশন থাকে তো ফেব্রিকে ভেরিয়েশন হবে। ফেব্রিকে যদি ভেরিয়েশন হয় তাহলে আমাদের ডাইং এর পরে বা ফিনিশড ফেব্রিক বা অ্যাপারেলস যাই বলো সবগুলোর মধ্যে আমাদের আলটিমেটলি দেখা যাবে যে ভেরিয়েশন থাকবে। কারণ মূল যে ম্যাটেরিয়াল ফাইবার, এইটা ভেরিয়েশনটা মিনিমাইজেশন করলে ইয়ানের কোয়ালিটি ভালো হবে, ইয়ানের কোয়ালিটি ভালো হলে ফেব্রিকের কোয়ালিটি ভালো হবে, আর ফেব্রিক কোয়ালিটি ভালো হলে আলটিমেটলি ইন প্রোডাক্ট যেগুলো আমরা যাই করি ইন প্রোডাক্টগুলো ভালো হবে। এই হলো এই মেশিনের মেকানিজম। কারো কোশ্চেন আছে? না স্যার। বুঝা গেছে কিছু? জি স্যার। আচ্ছা তাহলে আমি তো ধরি, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার যদি বিভিন্ন পজিশনের হচ্ছে ফাইবার গুলো একসাথে মিক্স হয় তাহলে স্যার এখানে মানে হোমোজেনিয়াস ম্যাটেরিয়াল হিসেবে স্যার ভালোভাবে মিক্সিং হয় কেন? আচ্ছা আগের কথাটা তুমি বুঝো, আমরা এই জায়গায় বিভিন্ন কালার দেখাইছি না, জি স্যার। একটা কালার একটা কালার, মানে দেখাইলাম যে আমরা যে লে ডাউন করি, মনে আছে কিন্তু আমাদের লে ডাউনের কথা বেল ম্যানেজমেন্ট দেখাইছিলাম যে, জি স্যার। মনে নেই মেবি, হ্যাঁ ওই জায়গায় ধরো 40টা বেল একসাথে লে ডাউন করি, 40টা বেল সাজায় সাজায় আমরা রাখি। তা আমরা বাস্তবে দেখছি যে অ্যাকচুয়ালি যখন আমরা ম্যাটেরিয়াল নিয়ে আসি টেস্ট করি, তখন এই ধরো 40টা বেল, এই 40টা বেল থেকে যখন ম্যাটেরিয়াল ফিট হবে, বেল টু বেলের ফাইবারের মধ্যে ভেরিয়েশন থাকে। দেখো তাহলে আমরা এই জায়গায় দেখাচ্ছি যে ফিট ম্যাটেরিয়াল ফিটিং হইতেছে, তো ফিট ম্যাটেরিয়ালের এই যে ম্যাটেরিয়ালটা দেখাইছি এটার একটা কোয়ালিটি প্যারামিটার, সেকেন্ড যেটা ধরো এটা জাস্ট এক্সাম্পল এটা সেকেন্ড ধরলাম, এটার কোয়ালিটি প্যারামিটারের মধ্যে কিছু চেঞ্জ আছে, একই রকম না। এরপরে যেটা এখন ফিট হইতেছে এটার মধ্যে ভেরিয়েশন আছে, মানে যে ফাইবারগুলো ফিট হইতেছে বেল টু বেল, বিভিন্ন বেল থেকে আমাদের যখন ইউনিফ্লক মেশিনটা 2 and 4 মোশন যায় বিভিন্ন বেলের উপর দিয়ে, হ্যাঁ তখন বিভিন্ন বেল থেকে ম্যাটেরিয়াল ফিট হয়। তো বিভিন্ন বেল থেকে যখন ম্যাটেরিয়াল ফিট হয় তখন বিভিন্ন বেলের ফাইবারের যে কোয়ালিটি প্যারামিটার কিছু হইলেও ভেরিয়েশন থাকে। এই ভেরিয়েশনটা এইভাবে দেখানো হয়েছে। এখন দেখো ধরো এটার মেচুরিটি আমি এক্সাম্পল বললাম, দেখো এক্সাম্পল ধরো এই যে আমি জায়গায় 8টা লেয়ার দিলাম, ধরলাম যে এই লেয়ারের মেচুরিটি লেভেল একরকম, এটার মেচুরিটি লেভেল একরকম, এটার মেচুরিটি লেভেল, মানে ধরো 8 রকম মেচুরিটি লেভেল। এখন তুমি এই 8টা ফাইবার মেচুরিটি লেভেল আলাদা ধরো, মেচুরিটি তো মনে আছে তোমাদের, সহজভাবে বুঝাই দেবে তোমাদেরকে। তাহলে তুমি এই 8টা ফাইবার যদি আলাদাভাবে 8টা ইয়ান বানাইতা, ধরো এই ফাইবার থেকে ইয়ান বানাইছো, বা এই ফাইবারটা শুধু এই ফাইবারটা দ্বারা ইয়ানের একটা পোর্শন হয়েছে, এক্সাম্পল হিসেবে 1 মিটার হয়েছে, এরপরে পরে মিটার হয়েছে এই পোর্শন এই ফাইবার দ্বারা, ধরো এরপরে ফাইবার এরপরে ইয়ানটা হয়েছে এই ফাইবার দ্বারা, ধরো 8টা, ধরো প্রথম 8 মিটার প্রথম দ্বারা, সেকেন্ড 1 মিটার সেকেন্ড দ্বারা, এমন ধরো শেষ 8 মিটার এই 8 নম্বর দ্বারা হয়েছে, এক্সাম্পল হিসেবে বললাম, ধরো যদি মিক্সিং না করতাম হইলো। এখন যখন আমরা ডাইং করব তখন দেখা যাবে কি যে এই যে 8 মিটারের কথা বললাম, প্রথম 1 মিটারে একরকম সেট আসে, পরের 1 মিটার আর রকম সেট আসে। কেন?
কারণ এই প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ভেল থেকে ফাইবার আসে এবং আলাদা আলাদা মেচুরিটি লেভেল ছিল, সবগুলোর মেচুরিটি লেভেল একই রকম ছিল না, যার কারণে যেই পোর্শনে যেই ভেল থেকে ফাইবার আসে ওই জায়গার কালার সেটা এরকম হবে। যদি আমরা নিজেদের মধ্যে 8টা আবার নিজেদের মধ্যে ইন্টারমিক্স করলাম, ফাইবারগুলো মিক্স আপ হয়ে গেল। এখন এই ফাইবার দ্বারা ইয়ান হইতেছে, ধরে 8 মিটার ইয়ান হয়েছে, এই 8 মিটার ইয়ানের মধ্যে প্রত্যেক পজিশনের ফাইবারই আছে। এই জায়গায় ম্যাচিউরড ফাইবার আছে, কিছু ইম্যাচিউরড ফাইবার আছে, আবার ধরে কিছু ডেড ফাইবার আছে, কিন্তু পার্সেন্টেজটা একই রকম কাছাকাছি। তখন যদি আমরা ডাইং করি দেখা যাবে এই 8 মিটারের শেডটা দেখতে একই রকম হবে। আর যদি আমরা এই কাজটা না করতাম তখন দেখা যাবে 8 মিটারের মধ্যে 1 মিটার একরকম, আরেক মিটার আরেকরকম, আরেক মিটার আরেকরকম হয়ে গেছে। এই জন্য যখন আমরা নিজের মধ্যে ইন্টারমিক্স করতেছি তখন দেখো বিভিন্ন লেভেলে ফাইবার ছিল, ম্যাচিউরড ছিল, ইমেচিউরড ছিল, রেড ফাইবার ছিল, নিজেদের মধ্যে ইন্টারমিক্স হয়ে যে ফাইবারটা ডেলিভারি হইতেছে এর মধ্যে সব ফাইবারই আছে। এই কথাটাই আমি বুঝেছি। বুঝে গেল কথা? জি স্যার, এখন হচ্ছে একদম ক্লিয়ার। এটা হলো অনেক একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, এই জন্য আমরা কোনো কারণে আমরা ফ্যাক্টরিতে কোনো কারণে যদি কোনো একটা চেম্বার খালি যায় আমরা খুব বকাবকি করি, কেন একটা চেম্বার খালি যাওয়া মানে মিক্সিং কোয়ালিটি একটু কমে যাওয়া। তাহলে একটা কোশ্চেন দেখো, যে যত নাম্বার অফ ধরো চেম্বার যদি বাড়ে মিক্সিং কোয়ালিটি কি বাড়বে না খারাপ হবে? বলতে পারো কেউ? কথাটা বুঝছো কিনা? বাড়বে স্যার। হ্যাঁ, নাম্বার অফ চেম্বার যদি আমাদের বাড়ে তাহলে আমাদের মিক্সিং কোয়ালিটিটা ভালো হয়। আচ্ছা, এটা হলো রিটার্ডের প্রিন্সিপাল, ঠিক আছে? টুলসগুলো একটু অন্যরকম করে, সমস্যা নাই, বেসিক কাজটা একই। তাহলে আমরা দুইটা মেশিন দেখালাম তোমাদেরকে, একটা হলো ইউনিক্লিন মেশিন, এর আগে যেটা এটা সিম্পল মেশিন, এটা সিম্পল। তোমরা জানো যে বিটিং হইলে ফাইবারটা বড় আকার টাপ থেকে ছোট হবে, ছোট হইলে যখন নতুন টাপ মানে নতুন সারফেস ক্রিয়েট হয়, ফাইবারটা সারফেসটা ক্লিন হয়। আবার যদি সেকেন্ড স্টেপে আবার যখন বিটিং হবে তখন আগের টাপের সাইজ যেরকম ছিল পরবর্তীতে টাপের সাইজটা আরো ছোট হবে, নতুন করে সারফেস ক্রিয়েট হবে, নতুন ওপেনিং হবে। এই কাজটা এই জায়গায় হয়। সাথে সাথে এই গ্রিড বার আমরা কেন রাখি এটা আমরা আলোচনা করছি। তারপর যে একটা পারফোরেটেড যে শীট বললাম, এক্সজস্ট এয়ার টু ফিল্টার এটাকে বললাম, এক্সজস্ট এয়ার ফিল্টার কেন ভাবে এগুলো আলোচনা করেছে। আর হলো এয়ারলক সিলিন্ডারের কাজ, এটা আমরা বলছি। এই হলো দুটা মেশিন। হ্যাঁ, তাহলে আমাদের 3টা মেশিন পড়ানো হলো। এখন আমি ধরি, কারে ধরবো? দেখি কে আসছে ক্লাসে। পার্টিসিপেন্ট অনেক কম, 35 জন। আর 12 আসনি সৌরভ? সৌরভ নাই নাকি? অর্ধদর্শককে বুঝলাম না, হঠাৎ করে সব মাইক খুলে ফেললো কেন? জয় আসো 77। সৌরভ কিছু বলবা? স্যার শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। সৌরভ তুমি ইউনিমিক্স মেশিন সম্বন্ধে বলো, দেখে দেখি বলো। এই ফিগারটা আছে স্ক্রিনে। স্যার এটা এই মেশিনটা বেসিক্যালি ডিফারেন্ট টাইপের ফাইবারকে মানে মিক্সিং করার পর সেম মানে এদের কোয়ালিটি সেম করা হয় বেসিক্যালি। ডিফারেন্ট টাইপ না, আসলে হলো যে এদের কটন ফাইবারই, ফাইবারটা কটনই সবই, তো এর মধ্যে মিল টু মিলের মধ্যে ফাইবারের কোয়ালিটি প্যারামিটার মধ্যে ভেরিয়েশন থাকে। হ্যাঁ স্যার, এখানে বেসিক্যালি সব চেম্বারে একই সাথে ফিট করা হয় আর ফাইবারের ভেরিয়েশন মিনিমাইজ করা হয়, যার কারণে এন্ড প্রোডাক্টটা ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। যদি আমরা না করতাম তাহলে কি হইতো? স্যার আমরা তাহলে ম্যাচুরিটি লেভেল ডিফারেন্ট হতো, যার কারণে শেডিংও ডিফারেন্ট হতো। আচ্ছা, ঠিক আছে, কিছু তো বুঝছো আমার মনে হয়। জি স্যার। আচ্ছা, জয় আসো 77। জয় কি শুনতে পাইতেছো আমাকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছো জয়? স্যার বাসাতে আছি স্যার। ঢাকা? জি স্যার। বাসা কোথায়? স্যার মালিবাগে। তো কাছে একেবারে। মালিবাগ কোথায়? স্যার মালিবাগ রেল গেটে। আচ্ছা, কাছে।
আমার বাসা তো এই তোমাদের রামপুরা পাতা থেকে একটু ভিতরে। জি স্যার। আচ্ছা জয়, কি কি শুনলা, আমি কি পড়াইলাম আজকে মনে আছে দেখি তো? স্যার আমি একটু পরে জয়েন করছিলাম তো স্যার, পুরো খেয়াল করতে পারি নাই। আচ্ছা তাহলে এখন শুনবা, এরপরে বলবা। আচ্ছা এটা কে 41 আইডি আসো? 41 শ্যামা রহমান নাকি? 41 আইডি আসো? এই কথাই বলে না ছেলে ফেলে, বললাম না। সাবিলা আসো 06 আইডি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাবিলা, আমার তুমি একটু ইউনিকলি সম্বন্ধে বলো দেখি, দেখে দেখে বলো যাও। ঠিক আছে দেখে দিছি। স্যার ইউনিক্লিন মেশিন, জি স্যার এখানে মেনলি ক্লিন করা হয়, আর হচ্ছে এখানে হচ্ছে 5 টাইমস বিটিং এর মাধ্যমে স্যার হচ্ছে আমরা হচ্ছে টাফের সাইজ থেকে ছোট করতে থাকি। জি। এই মেশিনের কিছু বলো, এটা তো বেসিক কথা যে সব জায়গায় আমরা বিটিং করি, ফাইবারটা আপ ছোট করি, নতুন সারফেস ক্রিয়েট হয়, সারফেসটা ক্লিন হয়, এটা তো বেসিক কথা। এই মেশিনে কি হয় একটু বলো নিজের মতো। স্যার এই মেশিনে যে গিট বার গুলা থাকে ওগুলো স্যার ট্রায়াঙ্গুলার শেপে থাকে, আর আচ্ছা। হচ্ছে আমরা 4 নাম্বার যে ইটা ওখান থেকে স্যার আমরা হচ্ছে ফিড ম্যাটেরিয়াল ইনপুট দিই, আর হচ্ছে জি। 5 থেকে আউটপুট হয়, আর এই যে সারফেস থেকে এটা হচ্ছে ড্রাম ডাবল পিনের থাকে স্যার। আচ্ছা, মেটেরিয়াল কয়বার বিডিং অ্যাকশন আসে জায়গায়? জি স্যার বুঝিনি। ইন এন্ড আউট, আমরা বলি এটারে এই ইন এন্ড আউট, এটারে একটা টার্ম আছে টেক্সটাইলে বসে, আমরা বলি থ্রোপুট। মানে থ্রোপুট মানে মেটেরিয়াল ইন এন্ড আউট, এই ইন থেকে আউট যাওয়া পর্যন্ত মেটেরিয়ালটা কতবার বিটিং অ্যাকশনে আসে আমি এটা বলছি। কোশ্চেনটা হলো স্যার জি ঠিক আছে, অ্যানসার ঠিক আছে বলো। 5 টাইমস। 5 টাইমস, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে সাবিলা, এখন এই অনলাইনে ক্লাসের কি অবস্থা তোমাদের? পার্টিসিপেন্ট তো 28 জন হয়ে গেছে, হ্যাঁ মানে 27 জন, তোমরা এত কম কেন? আজকে তো রেগুলার ক্লাস, আবার 11টা বাজে দিছি ইচ্ছে করি। স্যার যারা ক্লাস করার তারা করে। আচ্ছা, তোমার কোনো উপকার হইতেছে ক্লাস করে? স্যার মানে মাঝে মধ্যে বোরিং লাগে, মাঝে মধ্যে স্যার মনে হয় অনলাইন ক্লাস খারাপ না, সবকিছু মিলাই স্যার মিক্স এক্সপিরিয়েন্স। আচ্ছা ঠিক আছে, এরপরে কি বলবা কিছু দেখি? রাফসানরা সবসময় বলে। আচ্ছা আমি আজকে দেখি না, অন্য কাউরে ধরি। আজাদ আসুনি, আজাদ 24 আইডি। আজাদ আসো? ফর্টি এরিয়া আসনি আসেফ? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসিফের বাড়ি কোথায়? স্যার দিনাজপুরে। দিনাজপুরে অবশ্যই গেছিলাম একবার। এখন দিনাজপুরে আছো না ঢাকায় আছো? স্যার দিনাজপুরে আছি। ও তো সাউন্ড অনেক ভালো, মানে দিনাজপুরের ইন্টারনেট অবস্থা ভালো। স্যার তুমি আমাদের ইউনিমিক্স সম্বন্ধে কিছু বলো দেখি তো ভাই। স্যার এই মেশিনটাতে স্যার ওই যে অনেকগুলো চেম্বার থাকে স্যার, ওই যে 6 থেকে 14টা করে চেম্বার। এখানে আপনার 8টা চেম্বার আছে, আপনি বলছিলেন যে 6 থেকে 14টার মতন চেম্বার থাকতে পারে। জি। এখানে স্যার সবগুলা চেম্বারে স্যার এই যে একই সাথে মানে ইয়াগুলো ফিডিং হয়। তো ফিডিং করার পর স্যার এখানে একসাথে হচ্ছে মানে ইউনিমিক্স আকারে যেটা ইয়ানের কনসিস্টেন্সিটা বজায় রাখার জন্য মিক্সিং হয়ে যায়, যাতে সব জায়গায় যাতে ম্যাচুরিটি লেভেলটা সমান থাকে। সব কোয়ালিটি, আমি জাস্ট एग्जांपल হিসেবে একটা বলছি, ম্যাচুরিটি লেভেল ফাইবার সব কোয়ালিটি প্যারামিটার যাতে সব জায়গায় একই রকম থাকে কাছাকাছি। জি স্যার। জি। আর কিছু এই কথাটাই বুঝাও যে কিভাবে মিক্সিংটা হয়, একটু বুঝাতে পারবা ঠিকাটা দেখে দেখে? স্যার ওই সবগুলা চেম্বার থেকে স্যার ওই যে কোয়ালিটি একই টাইপের ইয়াগুলা যায়, তারপরে ওই যে একটা রোলার আছে, ওই রোলারের মধ্য দিয়ে ফিড হয়।
আচ্ছা, মিক্সিং এর কাজটা হয়ে যায় রোলারটা। তা কিছু শুনছো, ভালো লাগছে আর কি। আচ্ছা, পিয়াম আসুনি, পিয়াম ফুয়াদ কি নামে রাখবো? 71 আইডি। তো পিয়াম কি চলে গেল? আচ্ছা, কারে ধরবো বলো তো? তানজিম আসুনি 72 আইডি। তানজিম আজাদ না, একটা ছিল আর কি আজাদ। তানজিম আসো। পিএম তো মাইক্রোফোনই নাই, কানেকশন দেখাই দিচ্ছে এখন, আগে মাইক্রোফোন কানেকশন ছিল। আচ্ছা, আর তো বললাম আমরা 80 আইডি সঞ্জানা মেবি আসো নাকি? জি ওয়ালাইকুম স্যার। আসসালাম। কোথায় আছো এখন? স্যার ঢাকাতেই আছে। ও, তোমার বাসা ঢাকাতেই? জি স্যার। আচ্ছা, সঞ্জানা কি বলো দেখি, কোনটা নিয়ে বলবো বলো, দুইটার একটা বলো। কোনটা বলবো? তুমি যেটা ভালো বলো বলো দেখি। মিক্সিংটাই বলবো। আচ্ছা বলো। তো আমরা যখন হচ্ছে গিয়ে বেল থেকে ফাইবার গুলো নেই, তখন হচ্ছে গিয়ে বিভিন্ন বেল অনুযায়ী ফাইবার গুলো হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের কোয়ালিটি প্যারামিটার থাকে আর কি। তো মানে শর্ট ফাইবার থাকে কিছু জায়গায়, কিছু জায়গায় হচ্ছে গিয়ে ম্যাচুরিটি লেভেল বিভিন্ন ধরনের থাকে। তো এটা আমাদের হচ্ছে গিয়ে ইয়ার্ন বানানোর আগে মিক্স করার প্রয়োজন হয়। যেহেতু হচ্ছে গিয়ে যদি মিক্স না করি তাহলে হচ্ছে গিয়ে পরবর্তীতে হচ্ছে গিয়ে যদি আমরা যখন ডাইং করব বা ইয়েতে আমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের শেড আসবে, বা এক এক জায়গায় এক এক রকম হচ্ছে গিয়ে প্যারামিটার থাকবে। তো এটার জন্য আমাদের মিক্স করার প্রয়োজন হয়। তো এরকম হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে ইয়ে থাকে, চেম্বার থাকে। আমরা হচ্ছে গিয়ে চেম্বারে ফিড দেই। এখানে হচ্ছে গিয়ে 6টা থেকে 14টা পর্যন্ত চেম্বার থাকতে পারে। তো চেম্বারে ফিড আমরা একসাথে দেই, কিন্তু হচ্ছে গিয়ে মানে যখন আউটপুট আসে আর কি, তো বিভিন্ন চেম্বারে হইতেছে গিয়ে মানে ইয়েটা মানে এক এক রকম থাকে আর কি ডিস্টেন্সটা। তো এ কারণে হচ্ছে গিয়ে যখন মানে আউটপুট হিসেবে এসে পৌঁছায়, তো তখন হচ্ছে গিয়ে এক এক চেম্বারে হচ্ছে গিয়ে এক এক রকম থাকে, তো ওইখানে মিক্স হয়। তো ওইখান থেকে আমরা একটা হোমোজিনিয়াস মিক্সচার পাই আর কি। সব মানে সব কোয়ালিটি প্যারামিটার সমান থাকে, কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে সবাই শুনতেছে একটু মোটামুটি, ঠিক আছে। আর কার কোনো কোশ্চেন আছে এই দুটো টপিকস সম্বন্ধে বলো? কিন্তু পরীক্ষা আসে আর কি, হ্যাঁ, যেমন একটা মেশিন আসবে আশা করতেছি। বাট জানা হইলো যে একটু শোনো, জানাটা অনেক ভালো দিক। এটা এখন না বুঝো, ধরো আমি এখন হয়তো ইয়ান পড়াই, কিন্তু আমি ডাইং করার কারণে বা উইভিং করার কারণে আমার কাছে অনেক কিছু বোঝা সহজ হয়, বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, তখন দেখা যায় যে এই যে আমরা ছাত্র বেশি এগুলো পড়াশোনা করছি, এগুলো আমাদের অনেক কাজে দেয়। যেমন টেক্সটাইলের ব্যাকগ্রাউন্ড, মানে একটু হলে বলতে পারবা যে স্পিনিং মানে ব্লোরো মানে এই জিনিস, এটা মনে হবে তোমার মাথার সঙ্গে কাজ করবে। এটাও জানাটা খারাপ না, জানা। আর এখন তো ছাত্র মানুষ, তোমার শিখাই দরকার বেশি বেশি করে। ঠিক আছে, তাহলে আমরা এই মেশিন শেষ করলাম। আচ্ছা, এরপরে আরো কিছু মেশিন আছে, আমি তো মিক্স আপ করে পড়াই, ওগুলো তোমাদের একটু পিডিএফ থেকে পড়তে হবে। হ্যাঁ, এই জায়গায় নাই এই মেশিন গুলা। আচ্ছা, এটা হলো মূল বই, যেটা রিটার্ন ম্যানুয়াল যেটা আমরা দিছি। আসলে এটা ম্যানুয়াল অফ স্পিনিং টেকনোলজি বলে, ওয়ার্নার ক্রেনিয়ার লেখা। এটা হলো মূল বই, একটা বই পড়লেই হবে আসলে। এটা হলো মূল বই। বইটা 1 থেকে 7 খন্ড আছে। কেউ যদি কখনো বই কিনতে চাও এটা কিনতে পারো। আমাদের সময় তো দাম ছিল নিউজ প্রিন্টটা 130 টাকা, 140 টাকা ছিল, এখন 150 টাকা করছে। আর একসাথে একদম লেটেস্ট ভার্সন যেটা, এটা মনে হয় এখন 200 টাকার মতো রাখে। আমরা তো বই কিনার অভ্যাস ছেড়ে দিছি, কিছু বই টিম কিনো, একটা বই কিনতে পারো, এটা তোমাদের ওয়ানটা কভার করবে পুরোটাই। আর থাকলো একটা বই স্পিনিং এর স্মৃতি হিসাবে আর কি, বই শুধু দেখাইতে বলা যে পড়ছি আমরা। এই একটা বই থেকে সব পড়াই আসলে। এই জায়গায় তোমাদের কিন্তু সব পড়ানো হয় না, তোমাদেরকে জাস্ট হলে আমরা কিছু জিস্ট কথাগুলো পড়াই। যারা বাকি এদেরকে অনেক অনেক ডিটেলস পড়ানো লাগে, পুরোটা এদের পড়ানো লাগে। যাই হোক, আমরা ধরো এই যে দেখো সব মেশিনগুলো আমরা এই জায়গাতে নিছি, এখন দেখলেই বুঝবা। এরপর একটা মেশিন বাকি আছে আমাদের ফাইন ক্লিনার, যেটা আমাদের বেসিক মেশিনের মধ্যে পড়ে। দেখো এই ইমেজ কিন্তু এই জায়গাতে নেওয়া হয়েছে। আগে একটা সাইট ছিল রিটারের, উইকিপিডিয়া, ওইটাতে সহজে পাওয়া যেত, এখন ওই সাইটটা বন্ধ করে দিচ্ছে। এখন পিডিএফ ফর্মে থাকে, ওয়ার্ড কপিটা আর পাওয়া যায় না, বুঝছেন? যারা টিচিং করবো ভবিষ্যতে এদের জন্য একটু কঠিন আর কি। আচ্ছা, দেখছো এটা হলো টুজলারেরটা। হ্যাঁ,
ওটা চেম্বার থাকে, কত একটা সিস্টেমটা অন্যরকম, এক এক চেম্বারে এক সময় ফিট হয়। আর আমরা তোমাদের যেটা পড়াইছি এটা হলো এইটা রিটার B70 ইউনিমিক্স মেশিন। আচ্ছা দেখো, এরপরে একটা মেশিন আছে আমাদের ফাইন ক্লিনার, যেটা আমরা বলি রিটারের B60 ইউনিফ্লেক্স মেশিন। মানে আমাদের 4টা বেসিক মেশিন আমাদেরকে পড়া মূল কথা। একটা হয়েছিল আমাদের বেল ওপেনার মেশিন, ইউনিফ্লক আমরা পড়াইছি। এরপরে প্রি ক্লিনার অথবা ইউনিক্লিন মেশিন, যেটা আমরা একটু আগে পড়লাম B70 ইউনিক্লিন মেশিন। এরপরে আমরা একটা মিক্সিং মেশিন পড়লাম। 4 নম্বরে হলো আমাদের ফাইন ক্লিনার মেশিন, যে জায়গায় আরো ফাইন ক্লিনিং হবে। আচ্ছা, মূল ডিফারেন্স কিন্তু আমি একটি কথা বলছিলাম যে প্রি ক্লিনার আর ফাইন ক্লিনার, এই দুইয়ের মধ্যে মূল ডিফারেন্স হইলো যে আমরা যে ওপেনিং রুলারটা ব্যবহার করি এর সারফেসের কনফিগারেশনটাই আলাদা। ঠিক আছে, এটাই মূল কথা। আচ্ছা দেখো, ইউনিফ্লেক্স মেশিন যেটা, এটা বাস্তবে দেখতে হলে এই যে এটা ইউনিফ্লেক্স মেশিন, এই পাশে যেটা আমরা দেখতেছো এটা ইউনিফ্লেক্স মেশিন। নাম্বার 1 যেটা বলে এটা আমরা ফিলিং চুট বলি। নাম্বার 1 যেটা, এটা বলেছি আমরা ফিলিং চুট বলতেছি। এটা নরমালি একটা, এই চুটটা নরমালি একটা অনেকগুলো ইন্ডিভিজুয়াল অ্যালুমিনিয়ামের ল্যামেলি থাকে উইথ স্লট ওপেনিং থাকে, আর যার মাঝখান দিয়ে থ্রো হুইচ দ্য এয়ার ক্যান এসকেপ, এয়ারটা পাস হইতে পারে। হ্যাঁ, তাহলে আমাদের যে প্রথম যেটা আছে আমাদের ফিলিং চুট, যেটা 1 নম্বরে আমরা বলতেছি, এই যে এটাতে ফিলিং চুট, এই যে সাদা সাদা দাগ দেখা যাইতেছে, এগুলো হলো আমাদের অ্যালুমিনিয়ামের লেভেলি কিছু ইন্ডিভিজুয়াল লেভেলি বার আছে, অনেকগুলো শর্ট আছে, আর মাঝখান দিয়ে ফাঁকা থাকে, মাঝখান দিয়ে এয়ারটা পাস হইতে পারে, এয়ারটা এসকেপ করতে পারে, সাকশন হয়। তাহলে বলছে দেখো 1 নম্বরে, এই যে 1 নম্বরে এটা লেখছে দেখো ফার্স্ট ডিডাস্টিং লেখা আছে, ফার্স্ট ডিডাস্টিং। আসলে আমাদের স্পিনিং তোমরা তো জানো না, স্পিনিং এর বড় সমস্যা হলো ডাস্ট। অনেকে এই জন্য জব করতে পারে না, যে সার্ফ ফ্লোরে অনেক ডাস্ট। ওটার জন্য আমরা আরএসএ কন্ট্রোল করে ডাস্টের পরিমাণটা কমাইতে পারি। মডার্ন সিস্টেম ডাস্ট, এই যে ডিডাস্টিং গুলো অনেক বেশি হয় ভিতরে, যার কারণে ডাস্ট আর থাকে না। এটা না দেখলে বুঝবা না কটন ডাস্ট কি পরিমাণ ডাস্ট হয় কটনে, কটনের মধ্যে হিউজ পরিমাণ ডাস্ট থাকে। এই জন্য প্রত্যেকটা মেশিনে ডাস্টটা একটু মিনিমাইজেশন করতে পারলে ভালো হয়। তাহলে দেখো এই জায়গায় একটা ডিডাস্টিং সিস্টেম আছে, ফার্স্ট যে আমরা যেটা বলছি নাম্বার 1। নাম্বার 2 দেখো, নাম্বার 2তে আমাদের সেকেন্ড যে ড্রামটা আছে, ম্যাটেরিয়াল সেকেন্ড যে ড্রাম আছে, এই জায়গায় এই ড্রামটা একটু হইলো পারফোরেট করা, ছিদ্রযুক্ত ড্রাম। নাম্বার 2 যেটা, এটা হলো আমাদের একটু পারফোরেট করা ড্রাম। নাম্বার 2 দেখা যায় লেখা আছে that's very homogeneous beating lay down from the bed, এটা তো বলতেছি না, the material is carried further a perforated drum। হ্যাঁ, একটা ছিদ্রযুক্ত ড্রাম থাকে, 2 নম্বরটা ছিদ্রযুক্ত ড্রাম বলছিলাম তোমাদেরকে। এগুলো আসলে আমাদের ল্যাবে আছে, ল্যাবে তোমরা দেখলে একদম ক্লিয়ার হয়ে যেত বিষয়গুলো, এখন দেখানোর তো সুযোগ নাই। তাহলে নাম্বার 2 আমাদের একটা আছে আমাদের ছিদ্রযুক্ত ড্রাম নাম্বার 2, আর একটা আছে প্লেন ড্রাম, ছিদ্র ছাড়া ড্রাম। হ্যাঁ, ছিদ্রযুক্ত যে ড্রামটা, এটা এক পাশ থেকে সাকশন হয়, আসলে মানে এয়ারে একটা টান হয়, বাতাসে একটা সাকশন ফ্যান থাকে, এয়ারটা পাস করে। তো এটার মাঝখান দিয়ে এক পাশ যদি এয়ারটা সাকশন করে, তখন বাতাসগুলা এই হোল যে থাকে, ছিদ্র থাকে, ছিদ্রের আউট বাইরে থেকে ছিদ্র দিয়ে বাতাসে ঢোকার চেষ্টা করে। তখন সারফেসে ফাইবার থাকে, ফাইবারের মাঝখান দিয়ে যখন বাতাস এয়ার পাস হয়, তখন হলো যে আমাদের কিছু ডিডাস্টিং হয়। তবে নাম্বার 2 যেটা, এটা আরেকটা ডিডাস্টিং থাকলো, সেকেন্ড ডিডাস্টিং স্টেপ হলো নাম্বার 2। এরপর আমাদের ফিট রো থাকে, দেখো একটা ট্র 3 এন্ড একটা ফিট রোলার থাকে। দেখো নাম্বার 3 তে যেটা লেখছে আমাদের, নাম্বার 3 হলো দেখো ডিসটেন্স বিটুইন ফিট রো, একটা ফিট রো থাকে। আমরা ফিট রো ফিডিং সিস্টেম, আসলে এই ট্র আমরা বলি এইভাবে যে এই যে একটা ফিট প্লেট আর ফিট রোলারের মাঝখানে একটা গ্যাপ কন্ট্রোল করা যায় বিভিন্ন ভাবে, বা এটা ডিসটেন্স মেইনটেইন করা যায়। একটা ফিডিং সিস্টেম থাকে মেটেরিয়াল ফিট করার জন্য। আর 5 হলো যেটা আমাদের, এটা হলো মূল, যেটা আমাদের ওপেনিং সিলিন্ডার অথবা ক্লিনিং গুলো অথবা বিটার বলো, এটা হলো শ টাইপ, মানে করাতের মাথাটা দেখতে যেরকম আমরা দেখি, হ্যাঁ এরকম ধরো এইরকম শ টাইপ। এই শ টাইপের হলো আমাদের এটা, শ টাইপের নরমালি এটা হয়, ওপেনিং সিলিন্ডার হয় শ টাইপ। তাহলে এখানে স্যার কিছু পরিমাণ ক্লিনিংও হচ্ছে, মানে ক্লিনিং তো হবেই না, ক্লিনিং তো হবেই। ডিডাস্টিং স্যার, সরি স্যার, ডিডাস্টিং হচ্ছে স্যার, ডিডাস্টিং হচ্ছে, এডিশনাল ডিডাস্টিং হচ্ছে। ক্লিনিং তো মেইন কাজ, ফাইন ক্লিনার বলতেছি। আচ্ছা, ফাইন ক্লিনার কেন? এই জায়গায় দেখো ধীরে ধীরে আফটার সাইজ ছোট হইছে, ওই কনফিগারেশনে একটা শ টাইপ রোলার তো কাটিং রোলার দেখাইছিলাম তোমাদেরকে আগে, তোমরা দেখছো হয়তো, আবার একটু দেখাই দাঁড়াও।
টাইপ রোলার বলতে আমরা যেটা বলতেছি এই যে এই টাইপের রোলার, হ্যাঁ কার্ডিং রোলার যেটা বলি, এই টাইপের রোলার থাকে, সারফেসটা দেখতে এরকম। তাহলে এটা যখন হাই স্পিডে ঘোরে দেখো এটার ভিডিও তোমাদেরকে দেখাইছিলাম, তোমাদের ভিডিও কি মনে আছে কিনা আমি একটু দেখাই দিচ্ছি তার আবার। এই টাইপের ঠিক আছে, এই টাইপের রোলগুলো থাকে, এই চাপগুলা তোমরা দেখছিলে আগে ভিডিও দেখছিলা, ভিডিও তোমরা দেখছো অলরেডি। তাহলে এই জায়গায় টাপ সাইজগুলো আরো ছোট হয়, যদি এই জায়গায় ওইভাবে তো দেখা যায় না যে বিটিংটা যেহেতু ন্যারো স্পেসেস, মানে আমাদের সারফেস কনফিগারেশনটা দেখো, পিসের সাইজ এগুলো তো অনেক আরো ফাইন টাইপের, হ্যাঁ এই জন্য ফাইন ওপেনিং হবে। আপনার হইলো ফাইন ওপেনিং মানে কি টাপ সাইজ ছোট হওয়া, টাপ সাইজ ছোট হওয়া মানে কি বেটার ওপেনিং হয়েছে, তাহলে আমাদের ক্লিনিংটা ভালো হবে জায়গায়। এই টাইপের একটা কাজ হয় আমাদের এই মেশিনগুলো, জাস্ট একটা রোলার থাকে, হ্যাঁ একটা রোলার থাকে। আচ্ছা আরেকটা জিনিস আমরা দেখাই দিই যেটা আসছে জায়গায়, আমাদের আর টুজলারে যেটা ক্লিনোমেট থাকে ওটা আমাদের যদি পরীক্ষা নাই, আমি দেখাইলাম, দেখো ওইটা আমাদের কোনো ইন্টারেস্টিং জিনিস আছে। এটার মধ্যে 4টা রোলার থাকে, দেখো একটা ফুললি স্পাইক রোলার থাকে প্রথমটা, ফার্স্ট। সেকেন্ডটা কিন্তু শর্ট টাইপের কিন্তু কোর্স, মানে শর্ট স্পেসিংটা কোর্স আর এরপর থাকে একটা ফাইন শ থাকে। 3টা রোলার ব্যবহার করে, এদের ক্লিনিংটা আরো ভালো হয় দেখা গেছে অনেক ক্ষেত্রে। তো ওইটারও ক্লিনিং হয়, কিন্তু হলো যে এদের মেকানিজমটা আমার কাছে একটু ভালো লাগে। আমাদের এর যে ক্লিনোমেট্রি CX-4 যেটা, ওইটা তো ফাইন ক্লিনার 4টা রোলার ব্যবহার করে। এটা দেখো প্রথমটা হলো ফুললি স্পাইক রোলার, দেখো কোর্স শ, মিডিয়াম শ এন্ড ফাইন শ। ধীরে ধীরে দেখো প্রথম যে ম্যাটেরিয়াল ফিড হইলো, আমাদের যে ফিড রোলারগুলো আছে, এরপর ধরো ফুললি স্পাইকে টাপের সাইজটা কিছু ওপেন করলো, ফাইন করলো, আরো ফাইন করলো, ফাইনালি আরো ফাইন করে ডেলিভারি হলো। এটা হলো আমাদের টুজলারের মধ্যে এই ধরনের সিস্টেম। আর আগে যে মেশিনটা আমরা দেখাইছি রিডারের মেশিন দেখাইছি, ঠিক আছে, সিম্পল মেকানিজম একই রকম। দেখো প্রত্যেক জায়গায় বিটিং হবে, ক্লিনিং হবে, বিটিং হবে, ক্লিনিং হবে, বিটিং হবে, ক্লিনিং হবে, এই একই মূল কথা এগুলাই। এটা হলো মূল বিষয়, এই যে রোলার গুলো কোন টাইপের আমরা ব্যবহার করতেছি এটা দেখানোর জন্য দেখা। এটা পরীক্ষা হয়তো আসবে না, ওইটাই পরীক্ষা আসবে, এইটার দুইটাই তোমাদের তো পড়া কঠিন, এই জন্য একটাই দেখাইতেছি আর কি। আচ্ছা এই হলো আমাদের এই বিষয়। আচ্ছা আরেকটা বিষয় আমরা একটু পরেই পড়াবো, যদি দেখে রাখো, না পরে দেখাই আর বুঝবা। ডিরাস্টিং বিষয়, আচ্ছা এইটা একটু পরে দেখাই। তাহলে এটা বুঝা গেল মোটামুটি। আচ্ছা এটা তো স্যার ট্রুজলার মেশিন দেখাইলেন না স্যার, তো ওটার সাথে কি স্যার মানে ইউনিফ্লেক্স এর কি মানে মেকানিজমে মিল আছে স্যার? আমি না মেকানিজম বলতে তো মূল কাজটা একই, তোমার হলো যে বিটিং হয়ে টাপটা সাইজ ছোট হবে। প্রথম যেটা দেখাইছিলাম তোমাদেরকে যে এইটা হ্যাঁ একটা রোলার না, এই যে একটা রোলার থাকে। এমন এই রোলারটা হলো ওই যে কার্ডিং রোলার যেটা দেখাইলাম, মানে সরমুল যেটা ভিডিওতে দেখলাম, এই টাইপের রোলার থাকে। এই জায়গায় সিঙ্গেল রোলার থাকে, এটা হলো ইউনিফ্লেক্সের ক্ষেত্রে এই মেশিনটা, এটা হলো ইউনিফ্লেক্স মেশিন রিটারের ক্ষেত্রে। আর টুজলার যেটা ওইটা তোমাদেরকে দেখাইছি এই যে মেশিনগুলো, যেটা এটাকে দেখালাম CX-4 পর্যন্ত এগুলো দেখাইছিলাম। এটা তোমাদের পড়া লাগবে না, এই ক্লিনোমিটার তোমাদের পড়া লাগবে না, এটা হলো এই মেশিনের ক্ষেত্রে। আর এই জায়গায় একটা রোলার থাকে, একটা রোলারই হাই স্পিডে করি, স্পিড অনেক বেশি থাকে। ধরো আরপিএম থাকে এগুলোর প্রায় কত 1100, 1200, 1400 এরকম আরপিএম থাকে, মানে হাই স্পিডে করি, রেভলিউশন পার মিনিট। ধরো প্রতি মিনিটে একটা রোলার প্রায় 1100 বার ঘুরতেছে। চিন্তা করতে পারো তুমি কত হাই স্পিড করে ম্যাটেরিয়ালে কত হাইলি বিটিং করে, প্রায় 1100 বার করে। আর তোমার এই যে ক্লিনোমেট যেগুলা টুজলারের মেশিনের ক্ষেত্রে দেখা গেছে যে এগুলা CX এটা যদি 1100 হয়, দেখছি এটা 1400, এটা 1800 এরকম পর্যন্ত হয়, আমি দেখছি বাস্তবে ফ্যাক্টরিগুলোতে। তাহলে সিম্পল কিন্তু একই কথা, নিচে গ্রিড বার থাকে 4 গ্রিড বার। তাহলে দেখো ম্যাটেরিয়াল আমাদের ফিড হইলো, একটা ফিডিং চুট আছে, এই জায়গায় একটু ছড়ানো আকারে ফিড হয়, আর ম্যাটেরিয়াল এই জায়গায় একটা ডিডাস্টিং হয়, একটা মেকানিজম করে আছে। তারপরে আমাদের একটা পারফোরেটেড রোলার আছে, একটা হচ্ছে আমাদের পারফোরেটেড ছাড়া রোলার আছে, এর মাঝখানেও কিছু ডিডাস্টিং হইলো। এরপর ম্যাটেরিয়াল ফিড হইলো,
মেটেরিয়াল বিটিং হইলো, হাইলি বিটিং হইলো, মেটেরিয়াল ক্লিন হইলো, এমন এই যে গ্রিড বার নিচে আছে এই জায়গায় ট্রাস যাবে, এন্ড পরে আউটলেট হিসেবে যে আউটপুট, এটা হলো আউটলেট, মেটেরিয়াল পরবর্তী মেশিনে চলে যাবে। এই জায়গায় বিটিংটা অনেক হাই স্পিডে হয়, টাফের সাইজ অনেক ছোট হয়, ভালো ক্লিনিং হয়। ঠিক আছে, আমি তো বলছিলাম যে আমরা স্যার বিটিং কয় নম্বরে হয়? 5 নম্বরটা তো বিটিং রোলা না, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো ওপেনিং রোলা মানে তো বিটিং রোলা, একই কথা। বুঝা গেল কিছু? এই কথাগুলো লিখতে বলি মোর দেন না তোমাদের জন্য। তোমরা যদি ফ্রি হ্যান্ডের ছবিটা নিজের মতো আঁকে দেখাইতে পারো, ধরো ফিগারে 1 নম্বর থাকবে, আর বর্ণনা ধরো 3 নম্বর থাকবে, নরমালি 4 নম্বরে আসে, এর বেশি আসে না। স্যার এখানে 4টা কি গ্রিড? হ্যাঁ 4টা গ্রিড লেখা আছে, দেখো 4 হলো গ্রিড, নিচে লেখা আছে। ঠিক আছে, তোমাদের একটু বাস্তবে দেখাই দিয়ে বললে, আর এগুলা এখন তোমাদের কাছে অনেক নাম, জাস্ট নামের মতো হয়ে গেছে। তোমরা যদি দেখতে পারতা বাস্তবে, মানে ল্যাবে আইসা, কখনো ল্যাব গুলো তো খোলাই থাকে, আসলে সরকার তো সবকিছু বন্ধই রাখছে, তাহলে এগুলো আজকে আমাদের পড়তে যেতে কষ্ট হইতেছে, একটু কষ্ট হইতো। আচ্ছা, তাহলে এই একটা মেশিন গুলো, তাহলে আমরা বেসিক মেশিন গুলো কিন্তু শেষ করলাম। এখন এডিশনাল কিছু মেশিন আছে আমাদের, যেমন মেটাল পার্ট সেপারেটর, হ্যাঁ, ফায়ার ডিটেক্টর, তারপরে ধরো ডিডাস্টিং মেশিন, এই যে কিছু মেশিন আছে, তারপর ফরেন ফাইবার সেপারেটর, এগুলো একটু পড়া লাগবে। হ্যাঁ, এগুলা একবারে মাঝে মাঝে পরীক্ষা দিয়ে 1-2 নম্বর আসে, একটু দেখলে দেখা লাগবে। আমার এই সিটের মধ্যেও আছে, এই জায়গায় তো দেখা দিই। আজকে আর একটা মেশিন দেখাবো, বেশি দেখাবো না, একটা সিম্পল দেখো, রিটারের, যেটা ওনারা ব্যবহার করে, রিটার ডাস্ট এক্সট্রাক্টর। হ্যাঁ, এই মেশিন একেবারে সিম্পল একটা মেশিন, একেবারে সিম্পল, কিছুই না। দেখো এই জায়গায় লিখছে যে মেটেরিয়াল পাস ফ্রম 1 and 2, মেটেরিয়াল পাস করে 1 থেকে 2 এরকম। ঠিক আছে, তারপর দেখো একটা ফ্যান ড্রস এয়ার ফ্রম 3, এই দিকে একটা ফ্যান আছে, এর সামনে এই ফ্যানটা দেখানো হয় নাই, এই 3 যে চেম্বারটা, এই যে 3 পুরোটা মিলি 3, এই 3 দিকে ড্র মানে হলো টানা, মানে সাকশন করে, আমরা বলি যে আমাদের ভাষায় সাকশন করে। তাহলে একটা সাকশন ফ্যানের দ্বারা, সাকশন ফ্যান কি তোমরা বুঝো কিনা আমি বুঝি না। দেখো এই যে আমাদের বাসা বাড়িতেও আমরা এই যে কিচেনের উপরে একটা সাকশন ফ্যান লাগাই, যে বাতাসটা টাইম না বাইরে বের করে দেয়, এটা একটা সাকশন ফ্যান। কথাটা বুঝছো কিনা? বুঝছো, সাকশন ফ্যান বলতে এইটাই। হ্যাঁ, আমাদের ফ্যাক্টরিতে আমরা একটা বড় স্কেলে ব্যবহার করি সাকশন ফ্যান, আমাদের সবার বাসায় আছে। কিচেনের মধ্যে আমরা সাকশন ফ্যান ইউজ করি। দেখো আমাদের কিচেনের ওই যে ধোঁয়াটা বের হওয়ার জন্য আমরা উপরে যে বের করি, দেখো এর জন্য তোমার এয়ার ফ্লো করে না, মানে এয়ার সিলিং ফ্যান গুলো যেন এয়ার ফ্লো করে, মানে বাতাস তোমাকে দেওয়ার কারণে তুমি নিজে ফিল করতেছো। সাকশন ফ্যান গুলো বাতাসটা বাইরে পাস করে। ঠিক এই জায়গাও এই চেম্বার থেকে বাইরে বাতাস পাস হইতেছে। এখন তাহলে বাতাসটা গুলো ঢুকবে কোথা দিয়ে? এটা হলো কথা। দেখো এখন দেখো বাতাসটা ঢুকতেছে এই 1 এর মাঝখান দিয়ে, ঢুকা এই যে পার্সেন্ট গুলো যে হোল আছে, ছিদ্র আছে, দেখো পারফেক্ট করা, এটা হলো কি পারফেক্ট করা ছিদ্র, চেম্বারটা আছে পাইপের মধ্যে, এই দিকে ছিদ্রযুক্ত। তাহলে বাতাসটা দেখো এই 1 এর মাঝখান দিয়ে, ফাইবারের মাঝখান দিয়ে ঢুকিয়ে বের হয় 3 এর মধ্যে। এখন ছিদ্র দ্বারা ফাইবার বের হয় না, শুধু বের হয় তোমার কি ডাস্ট গুলা। দেখো আমি যে কথা আমি সবসময় বলি, এয়ার ওয়াশ, দেখো ওই যে লেখা ওয়াশ বাই এয়ার কারেন্টস, বাতাসের প্রবণতা আমাদের বাতাস ফাইবার টাপগুলা এটা ওয়াশ হয়, এটা এয়ার ওয়াশের মতো। তখন এই ডাস্ট গুলো এর মাঝখানে বের হয়ে যায়। ঠিক আছে, ডাস্ট গুলা এর মাঝখান দিয়ে বের হয়ে যায়, ডিডাস্টিং হয়, এটা আমরা ডিডাস্টিং বলছি। এই ধরনের স্পেশালি একটা ডিডাস্টিং। আচ্ছা কিছু বলবা শারুস? জি স্যার, স্যার মেশিনটার নাম কি স্যার? কনডেন্সার, যেটা আমরা মেবি আপনি মডার্ন লাইন কন্ডেন্সার, ওয়ান টাইপের কন্ডেন্সার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কন্ডেন্সারটা আমরা এই, হ্যাঁ ঠিক আছে, এখানে স্যার লেখা আছে স্যার রিটার ডাস্ট এক্সট্রাক্টর লেখা আছে, তো স্যার এজন্য আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে আপনি যখন পড়াইছিলেন প্রথম থেকে মেশিনগুলো। ফ্যাক্টরিতে কন্ডেন্সার নামে খুব বেশি ইউজ হয়। আবার এটা মানে আমাদের ল্যাবের মধ্যে অনেক মেশিনের মধ্যে এই মেকানিজমটা আছে। বাস্তবে দেখাই দিতে পারবো, আমাদের 2টা মেশিন আছে ল্যাবের মধ্যে, যদি ল্যাব কখনো হয় আমি দেখতে পাবো ইনশাআল্লাহ, বা বললেই দেখাই দিবে। এই যে মেকানিজমটা যেটা দেখাইলাম তোমার, ডাস্ট কিভাবে রিমুভ হয়, হ্যাঁ এই মেকানিজমটাই আমাদের ল্যাবের মধ্যে আছে। ল্যাবে তোমার প্রোকোপাইন ওপেনের পরে আছে, আবার হলো তোমার ইয়ার মধ্যে আছে, তোমার আমাদের স্কাচার মেশিনের মধ্যে আছে। কখনো একটু আসো ল্যাবে, যারা আছে বললে দেখাই দিবে।
ওরা বলবে তোমার পারফোরেটেড কেস বলবে, হ্যাঁ ওরা বলে পারফোরেটেড কেস, আমাদের লেভেল লোকজন মানে পারফোরেটেড সিলিন্ডার বলে, সিলিন্ডার টাইপের তো এটা বলে। আচ্ছা ডাস্ট টেস্ট যেটা লিটারের, এইটা দেখো, এটা মেকানিজমটা কিন্তু আমরা দেখাই আসছিলাম। এরা আর সুন্দর সিস্টেম করে, আসলে ডাস্টগুলো তো ফাইবারের সার্ফেস থাকে, ফাইবার যদি কোনোভাবে একটু ফ্রিকশন হয় অথবা ভাইব্রেট করে তখন ডাস্টগুলো সহজ লুজ হয়। তো এই জন্য ওরা একটা আলাদাভাবে মেকানিজম ব্যবহার করছে। তুমি দেখাই শেষ করে দিচ্ছি ক্লাস না। এই যে অ্যানিমেশনটা দেখো, একটা ফ্লেপ থেকে কাপগুলারে একটা সারফেসের মধ্যে আর ফালাই দিচ্ছে, দেখছো তুমি? আর এর মাঝখানে তো সাকশন হইতেছে, কাপগুলো ঠিকই চলে যেতেছে। এই যে তোমার এই মিল দেখো, এইটা হলো মেশিনটা, এটা হলো ওই ফিগারটা। হ্যাঁ আমাদের এই ফিগারটা আর যে আমরা একটু আগে যে ফিগারটা দেখাইছি একই রকম। তাহলে দেখো ম্যাটেরিয়াল ফিড হইতেছে, ম্যাটেরিয়াল ফিড হওয়ার পরে এই যে জায়গায় ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন ফ্লেপস আছে, এটা থেকে দেখো এই জায়গায় পারফোরেটেড একটা প্লেট থাকে, ঠিক আছে? কাপগুলো এই জায়গায় ফোর্সলি করতেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের ডাস্ট সেকশন, কিরকম কথাবার্তা, হ্যাঁ এই জায়গায় যদি আমাদের ডাস্টগুলো আমাদের পারফোরেটেড মাধ্যমে চলে যায় আর পরে ফাইনাল ম্যাটেরিয়ালটা আমাদের আউটপুট হিসেবে চলে যায়। এই মেকানিজমটা এই জায়গায় দেখানো আছে। এই যে এই দেখো এই ফ্লেপটা ডিস্ট্রিবিউশন ফ্লেপ যেটা, ঠিক আছে? হাই ফোর্সের যে পার্টটা ফ্রিকশন হইতেছে, ফ্রিকশন হওয়ার কারণে দেখো একটা যদি সহজে তুমি বুঝবা, দেখো যে এই কটন গুলো যদি তুমি লাঠি দিয়েও বাড়ি দাও দেখবা যে ডাস্ট একটু ফ্লাই হইতেছে উঠতেছে। তো এটা একটা এই মেকানিজমটা আমার কাছে খুব ভালো লাগছে, আমাদের এই সিস্টেমটা ওরা ডিফারেন্ট মেকানিজম করছে। এই যে একটা পারফোরেটেড এরকম দেখছো প্লেট আছে, একটু এই শেপে দেওয়ার কারণে আরো ডিটেস্টিংটা ভালো হয়। শেপটা নিয়ে ওরা ভালো এক্সপেরিমেন্ট করছে। আর সেকশন হইতেছে ওই যে আমি ফিগারটা দেখাইলাম, বইয়ের মধ্যে এই ফিগারটি আছে, এটা হলো টুজলার ডাস্ট টেক্স মেশিন। আচ্ছা তাহলে আমরা ডাস্ট টেক্স মধ্যে থাকলাম, সামনে কোনো একটা ক্লাস লাগবে, এতদিন পর ক্লাস হয় বুঝছো, আবার তো এই ক্লাসের নিজেই মজা পাইতেছি না বুঝছো। 21 দিন পরে তোমাদের ক্লাস নিছি, কি করে আবার 15 দিন পরে ক্লাস। তোমরা প্রথমে এমন ভাবসাব দেখাইলো তোমাদের ফার্স্ট ইয়ার যে প্রতিদিন একটা করে ক্লাস হলে মনে ঝামেলা হয়ে যাবে, দুইটা ক্লাস করে নিতেই পারত না, সকালে একটা বিকালে একটা, একদিন আমাদের সিলেবাস শেষ হয়ে যেত। এখন অনেক পড়াশোনারই ফ্লো থাকে না, মানে আমি নিজে ভুলে যাই 21 দিন আগে তোমাদের কি পড়াইছি আর এখন কি পড়াইতেছি। অথচ আগে সপ্তাহে মিনিমাম একটা ক্লাস পাওয়ার কথা ছিল, কোন সপ্তাহে দুইটা, কোন সপ্তাহে একটা। ঠিক আছে, আপনার কোশ্চেন আছে ডাস্ট টেক্স নিয়ে? ডাস্ট টেক্স নিয়ে কোশ্চেন আছে, একটা জেনারেল একটা ইনকোয়ারি আছে, সেটা হচ্ছে যে আপনি মেবি আমার যতদূর মনে পড়েছে আসলে অনেকদিন আগে বলছিলেন তো স্যার, এটা শুধু রিটারটা করলেই হবে না? হ্যাঁ রিটার করলে বললাম না, আমি একটু দেখাইছি না, আমি একটু দেখাইছি কারণ ভেরিয়েশন আসলো আর কি, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো। আমি একটু বলছিলাম এখন তোমাদের একটা মেশিন আসবে, এখন এত মেশিন পড়ে যদি 4 নম্বর অ্যানসারের জন্য পড়া লাগে, বাস্তবে একটু কঠিন। আমি তো ছাত্র ছিলাম, আমি বিষয়গুলো বুঝি, আমি এজন্য তো পড়াইতেছি বেশি কইরা, পরীক্ষার সময় চিন্তা করো না, পরীক্ষার সময় একটু কাটছাট করে দিব। আরেকটা বিষয় হলো স্যার, যে আমরা যে মেশিনগুলো পড়াইতেছেন স্যার, যে আমরা রিটার ম্যানুয়াল থেকেও দেখতেছি একটু স্যার, আবার আপনার পিডিএফ থেকেও মানে একটু দেখা, আমার যে পিডিএফটা এটা হুবহু রিটারের ওই বইটা, আর কিছুই না। হ্যাঁ স্যার, এখন কথা হইতেছে যে যখন আমরা যেসব মানে রিটারে যে মেশিনারি পার্টস গুলো দেখান, ইউনিফ্লেক্স, ইউনিক্লিন, এগুলো তো সব স্যার মুখে তো মানে লেকচার দিতেছেন, আসলে যখন আমরা এখান থেকে আমাদের কি ব্রিফলি কোনো অ্যানসার চাওয়া হবে না ব্রডলি কোনো কিছু অ্যানসার চাওয়া হতে পারে? লাইক স্যার আমাদের বলবো যে পুরোটা আয় দেখাতে হবে। এক্সাম্পল হিসেবে বলি, তোমাদের তো ডিপলি যায় না, জাস্ট ধরো আষ্ট পরীক্ষায় ডেসক্রাইব দ্য রিটার ইউনিক্স মেশিন এক্সাম্পল হিসেবে বললাম, তখন তোমাদের কাজ হবে বা ডেসক্রাইব দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এই মেশিন, ওই মেশিন ওয়ার্কিং প্রিন্সিপাল বা ফাংশনিং। তখন তোমাদের জাস্ট কাজ হবে যে একটা ফিগার আঁকা, আর নিজের ভাষায়, বইয়ের ভাষায় হুবহু হইতে হবে এরকম না, মেইন পার্টস গুলো স্কেচ করে দিবা, যে এটা ওপেনিং রোলার, এটা গ্রিড বার, এটা ফিড রোলার, এটা ওয়েস্ট বক্স, হ্যাঁ এটা লেখা নিজের মতো জাস্ট একটা কথা সামনে লেখা দিবা। কথাটা যদি একটু টেকনিক্যালি হয়, এমন কথা লেখলা যে কিছু বোঝা গেল না, আর মেইন কথাগুলো আসলো না, হুবহু বইয়ের ওয়ার্ড লেখা লাগবে এটা জরুরি না, নিজের মতো লিখলে হবে। মানে মেইন পার্সন নাম লিখে এবং ওগুলো বেসিক্যালি ওই মেশিনটা কি একটা প্যারাতে লিখে দিলে এই জাস্ট এতটুকু ডিসক্রাইব করলে তো হবে। হ্যাঁ ডিসক্রাইব করে দিলে হবে। কত কথাগুলো বইয়ের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর, জি স্যার, এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে স্যার মানে কোন কোন জিনিসগুলো আবার পূর্বস্থায়ী টপিকগুলো যেন আপনি আগের চ্যাপ্টারটাতে বলে দিয়েছিলেন স্যার, এটা একটু আরেকবার এটা ক্ষেত্রে বলে দিন স্যার, তাহলে আমার ঠিক আছে, তুমি একটু মনে করো তাহলে হবে, তুমি একটু মনে করো। হ্যাঁ আচ্ছা স্যার, যে কি আর কোন কোশ্চেন আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম।
স্যার ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম।